উত্তল দর্পণ যা একটি রিয়ার ভিউ দর্পণ হিসাবে, রিয়ার ভিউ দর্পণ মানে রিয়ার ভিউ ইমেজ দেখার জন্য ইউজ করা হয়। তাহলে একটি উত্তল দর্পণ গাড়িতে রিয়ার ভিউ ইমেজ দেখতে আমাদের ব্যবহৃত হচ্ছে। তার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। ফোকাল দৈর্ঘ্য কত বলেছে? 2 মিটার বলেছে। যদি বস্তুটি দর্পণ থেকে 3 মিটার দূরত্বে থাকে তাহলে চিত্রটি কোথায় গঠিত হবে? সবার আগে তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা ভালো করে দেখবা যে উত্তল দর্পণের ক্ষেত্রে সব সময় কি তৈরি হবে? অসৎ বিম্ব তৈরি হবে। সব সময় অসৎ বিম্ব তৈরি হবে। এবং অসৎ বিম্ব কখনোই দর্পণের সামনে তৈরি হয় না, অসৎ বিম্ব সবসময় দর্পণের পেছনেই তৈরি হয়। অসৎ বিম্ব কখনোই কোথায় তৈরি হয় না? অসৎ বিম্ব দর্পণের সামনে তৈরি হয় না, অসৎ বিম্ব দর্পণের পিছনে তৈরি হয়। তাহলে পরে পেছনে যেগুলো উত্তর আছে সেগুলো কারেক্ট হবে। দেখো এটা অপশন ক পেছনে আছে, অপশন ঘ পেছনে আছে। খ আর গ কিন্তু আমার উত্তর হবে না, ঠিক আছে? খ আর গ কখনোই আমার উত্তর হবে না, ক এবং ঘ এর মধ্যে উত্তর হবে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, দর্পণের পিছনে তৈরি হবে কি দর্পণের সামনে তৈরি হবে সেটা আমরা পেয়ে গেছি। এবার 1.2 হবে না 0.83 দূর হবে সেটা আমাকে বের করতে হবে, ঠিক আছে? এবার একটা জিনিস ভালো করে দেখো, আমরা জানি যে দর্পণের ক্ষেত্রে 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এটা তো আমরা জানি, ঠিক আছে? তাহলে পরে প্রতিবিম্বের দূরত্ব 1/v ইজ ইকুয়াল টু কি হবে? 1/f মাইনাস অফ 1/u হবে। এখানে ফোকাল দৈর্ঘ্য কত বলেছে? ফোকাল দৈর্ঘ্য 2 বলেছে, তাহলে এখানে 1/2 করব। আর এখানে হচ্ছে দর্পণ থেকে বস্তু দূরত্ব হচ্ছে 1/3 আছে, 2 3 এর লসাগু কত হবে? 6 হবে। দূরত্ব সবসময় মাইনাসে আমি বললাম তো, তাহলে এই মাইনাসটা আমি কি করবো? প্লাস করে নেবো। তাহলে এখানে যে মাইনাসটা ছিল এটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে উপরে 5 নিচে 6, উপরে 5 নিচে 6 হলো। তাহলে এটা যদি উল্টে যায় 1/ভিউ রয়েছে, তাহলে যদি আমি ভি হিসাবে লিখি তাহলে কি হবে? 6/5 হবে। 6/5 মানে কত? 1.2। তাহলে এক তো হচ্ছে পিছনে হলো আর 1.2 উত্তর হলো। তাহলে এইভাবে কিন্তু আমরা কোশ্চেন কারেক্ট করতে পারবো। 0.83 যারা করেছে 0.83 হবে না। কেন উত্তর হবে না 0.83? দেখো এখানে বলেছে 0.83 সামনে বলেছে। যখনই ভাই একটা জিনিস খেয়াল রাখবে, এটা একটা কনসেপ্ট, যখনই হচ্ছে অসৎ বিম্ব তৈরি হবে তখন দর্পণের পিছনে প্রতিবিম্ব তৈরি হবে, যখন সৎবিম্ব তৈরি হবে তখন দর্পণের সামনে প্রতিবিম্ব তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এখানে বলেছে কোন রিয়ার ভিউ দেখতে ব্যবহার করছি, তো রিয়ার ভিউ দেখতে আমরা ব্যবহার করছি উত্তল দর্পণ। উত্তল দর্পণের সদা সর্বদা সকল সময় কি বিম্ব তৈরি হয়? অসৎ বিম্ব তৈরি হয়। উত্তল দর্পণে সব সময় অসৎ বিম্ব তৈরি হয়। তাহলে অসৎ বিম্ব তৈরি হলে দর্পণের পেছনে তৈরি হবে। এই জন্য সবার প্রথমে যে সামনে দিয়ে অপশনগুলো আছে এগুলোকে আমি কেটে দেবো, এগুলো থেকে আমি কেহালি করবো না। আমি পেছনে পেছনে যে অপশনগুলো আছে সেগুলোকে দেখার চেষ্টা করবো। দেখলাম, ভালো কথা। এবার 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এটা হচ্ছে মেন সূত্র, ঠিক আছে? হ্যাঁ কি না? এটা মেন সূত্র। তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি হবে? 1/f মাইনাস 1/u, ঠিক আছে? এইবার এই যে মাইনাসটাকে আমি প্লাস করলাম, কারণ কি বস্তুর দূরত্ব সবসময় মাইনাসে হয়। বস্তুর দূরত্ব যদি মাইনাস হয় তার ফর্মুলার মাইনাস আর বস্তুর দূরত্বের মাইনাস মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই জন্য 1/2 বাই প্লাস 1/3, এখানে লসাগু করে হচ্ছে উপরে 5 হলো নিচে 6 হলো, 5/6 মানে 6/5, 6/5 মানে 1.2। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? পরের কোশ্চেনটা দেখো, দুটি মাধ্যমে সীমারেখা পতিত একটি আলোক রশ্মির জন্য এ থেকে বি তে প্রতিসরণের সূচক কত? ঠিক আছে, প্রতিসরণের সূচক কত? এই কোশ্চেনটা বলার আগে তোমাদেরকে জাস্ট একটা কনসেপ্ট শেয়ার করবো। একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে, যখন একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে আলোক রশ্মি যাওয়ার সময় কি হবে? অভিলম্ব থেকে দূরে সরে যাবে। আলোক রশ্মি যদি অভিলম্ব থেকে, মানে ধরো এই মাধ্যম থেকে আলোক রশ্মি আসলো, এই মাধ্যমে প্রবেশ করলো, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে 45 ডিগ্রি কোণে আপতিত হয়েছিল, প্রতিসরণের পর 30 ডিগ্রি হলো। তার মানে কি এখানে অবিলম্বের দিকে চলে আসলো। ক্লিয়ার? এখানে কি হলো? অবিলম্বের দিকে চলে আসলো। তাহলে এখানে বুঝতে হবে এই মাধ্যমটা ঘন, এই মিডিয়াম বি হচ্ছে ঘন মাধ্যম। ক্লিয়ার? মিডিয়াম বি হচ্ছে ঘন মাধ্যম। এবং উল্টো দিক থেকে ভালো করে দেখো, এখানে 45 ডিগ্রি বাই 30 ডিগ্রি, ঠিক আছে? তার মানে এখানে প্রতিসরাঙ্ক কত হবে? প্রতিসরাঙ্ক কিন্তু বেশি হবে। তাহলে যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে পরে কি হবে? প্রতিসরাঙ্ক যদি বেশি হয় তাহলে এই যে অবিলম্বের দিকে প্রতিসৃত আলোক রশ্মি সরে আসবে। যদি প্রতিসরাঙ্ক বেশি হয় তাহলে পরে প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে আসবে। যদি প্রতিসরাঙ্ক কম হয় তাহলে কি হবে? অবিলম্ব থেকে দূরে সরে যাবে। এই কনসেপ্টটা কিন্তু মাথায় রাখতে হবে। এই কোশ্চেনটা করতে গেলে পরে এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। এবার দেখো বলেছে দুটি মাধ্যমের সীমারেখায় পতিত একটি আলোক রশ্মির জন্য মাধ্যম এ থেকে মাধ্যম বি তে প্রতিসরণের সূচক কত? তাহলে মাধ্যম এ থেকে মাধ্যম বি তে প্রতিসরণের সূচক কি হবে? এটা তোমরা খুব সহজ, সেটা পড়ে ফেলো। প্রতিসরণ হচ্ছে মানে কি? প্রতিসরাঙ্ক কত? প্রতিসরণ সূচক মানে প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্ক মানে হচ্ছে সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু মিউ। এই মিউটাই হচ্ছে প্রতিসরণ সূচক। তাহলে সাইন আই এর ভ্যালু কত? সাইন আই এর ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে সাইন 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। 1/√2। এবার নিচে কি লিখবো? নিচে লিখবো হচ্ছে তোমার
সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি হচ্ছে হাফ, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? এটা দেখো 1/√2, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, 1/√2 গুণ 2/1, তাহলে এখানে √2 কাটলে পরে এটা কি হবে? √2 উত্তর হবে। অপশন বি কারেক্ট আনসার বেরিয়ে আসবে। ঠিক আছে, তাহলে এগুলো কিন্তু দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য ভেঙে করছি, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি ভেঙে করানোর দরকার হয় না। এবং প্রতিসারাঙ্কের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলি, যখন গতিবেগ দিয়ে কোশ্চেন থাকবে না, আমি আগে আসবো, যখন গতিবেগ দিয়ে থাকবে, যখন যার সাপেক্ষে বের করা হবে তাকে উপরে রাখতে হবে। আমরা জেনারেলি কি জানি, সাপেক্ষে থাকলে যার সাপেক্ষে বের করা হয় সেটাকে নিচে রাখতে হয়, কিন্তু যখন গতিবেগ দিয়ে বলা হবে তখন কি হবে, যার সাপেক্ষে বলবে তাকে উপরে রাখতে হবে। আমি সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখো এনসিইআরটির বইতে, এনসিইআরটির বইতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালো করে, এখানে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে এখানে দেখো, এই পোর্শনটাকে ভালো করে দেখো। ঠিক আছে, বলেছে 1 নং মাধ্যমে আলোর দ্রুতি, 2 নং মাধ্যমে আলোর দ্রুতির অনুপাত 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যমের প্রতিসরাঙ্ককে প্রকাশ করা যায়। ঠিক আছে, তো মানে 1 নং মাধ্যমের সাপেক্ষে 2 নং মাধ্যম যদি হয়, তাহলে 1 নং মাধ্যমকে কোথায় রেখেছি? উপরে রেখেছি। 2 নং মাধ্যমকে কোথায় রেখেছি? নিচে রেখেছি। আবার ঠিক পরের লাইনেই দেখো, পরের লাইনে দেখো বলেছে কি, আচ্ছা 2 নাম্বার, এখানে দেখো, এখানে ভালো করে দেখো, সেটা হচ্ছে বলেছে 2 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক, 2 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে 2 নং মাধ্যমে কে উপরে রেখেছি, 1 নং মাধ্যমে কোথায় রেখেছি? 1 নং মাধ্যমকে নিচে রেখেছি। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু ব্যাপারগুলোকে বুঝতে হবে, বুঝে বুঝে কিন্তু কোশ্চেনগুলোকে করতে হবে। বুঝতে পারছো সবাই? আছে এ এবং বি তে আলোক রশ্মি যথাক্রমে 2 × 10⁴ মিটার প্রতি সেকেন্ড এবং 2.25 × 10⁴ মিটার প্রতি সেকেন্ডে মানে গতিবেগে রয়েছে। এ এর তুলনায় বি এর প্রতিসরণ সূচক কত? দেখো এই যে এই কনসেপ্টটা যেটা আমি এইমাত্র ব্যবহার করলাম, সেই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে। কিরকম কনসেপ্টটা কাজে লাগবে? যে যার সাপেক্ষে, দেখো এ এর তুলনায় বি এর প্রতিসরাঙ্ক বলেছে, তাহলে এ মাধ্যমকে উপরে রাখো, বি মাধ্যমকে নিচে রাখো, ক্যালকুলেশন করো, উত্তর বের করো। সবাই কমেন্ট করে জানাও উত্তর কি হবে। এবং এই কোশ্চেনটা করতে গেলে দেখো ভাই, আমি তোমাদেরকে বলছি, এই কোশ্চেনটা করতে গেলে পরে তোমাদের কিন্তু ক্যালকুলেশন করতে হবে না। কণিকা সরকার, কণিকা কালনা থেকে, আচ্ছা কালনা থেকে কি বলতে চাইছো বলো। ঠিক আছে কণিকা, থ্যাংক ইউ। যদি আমার ক্লাস ভালো লেগে থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ তোমাকে। চেষ্টা করবে একটু বন্ধুদের মধ্যেও শেয়ার করতে, কারণ আমি যত কন্টেন্ট ফ্রি অফ কস্টে এখন প্রোভাইড করার চেষ্টা করব, ইউটিউবের মাধ্যমে দিচ্ছি। ঠিক আছে, কেননা এখন যেটুকু টাইম আছে সেটুকু টাইম তোমাদেরকে গাইড করাটাই আমার মেন উদ্দেশ্য। দেখো এই যে কোশ্চেনটা তোমাদের উত্তর করতে এত দেরি সময় লাগছে কেন আমি বুঝতে পারছি না। দেখো বলেছে এ মাধ্যম, এখানে বলে দিয়েছে যে এ এর তুলনায় বি এর প্রতিসরণ সূচক, তাহলে এ মাধ্যমকে উপরে রাখবো, বি মাধ্যমকে নিচে রাখবো ভাই। এখানে দেখো 10⁴ এরও রয়েছে, এখানেও রয়েছে 10⁴, তার মানে এ আর বি যদি উপরে রাখি 10⁴ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 10⁴ এর কোনো কনসেপ্ট এখানে থাকবে না। ঠিক আছে, এবার এ মাধ্যমের বলেছে কত, এ মাধ্যমের 2 বলেছে, আর বি মাধ্যমের কত বলেছে, বি মাধ্যমের 2.25 বলেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এ মাধ্যমের সাপেক্ষে, আচ্ছা এইখানে দেখো আমাদের কোশ্চেনটা টাইপিং একটু ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি টাইপিং এ যা আছে তার প্রেসিসে আমি করে দিচ্ছি। তাহলে এ বাই বি ইজ ইকুয়াল টু কি হবে, 2/2.25 হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস ভালো করে দেখো, 2.25 মানে এখানে কত হয়ে যাবে, এখানে 100 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে উপরে 200 নিচে 225। ঠিক আছে, উপরে 200 নিচে 225, তাহলে এখানে 10 যে তোমার উত্তর আসবে সেটা কিন্তু 1-এর কম আসবে। তাহলে এ এর তুলনায় বি এর প্রতিসরণ সূচক, অ্যাকচুয়ালি এটার বেঙ্গলি ট্রান্সলেশনে আমাদের ভুল হয়েছে, এটি হবে বি এর তুলনায় এ এর প্রতিসরণ সূচক কি হবে। ঠিক আছে, আর এই জায়গাটা এই এ এর জায়গায় বি করে নাও, বি এর জায়গায় এ করে নাও, তাহলে তোমাদের অঙ্কটা মিলে যাবে। ঠিক আছে, এ এর জায়গায় বি করো, বি এর জায়গায় এ করো, তাহলে এ এর জায়গায় বি, বি এর জায়গায় যদি এ করো, তাহলে পরে দেখো উপরে বলেছে বি এর তুলনায় এ এর প্রতিসরণ সূচক বের করতে বলেছে, তাহলে বি কে আমরা উপরে রাখবো, বি কে রাখবো উপরে, মানে 2.25 উপরে রাখবো, আর নিচে রাখবো কত, নিচে রাখবো 2। তাহলে 2 দিয়ে 2.25 কে যদি কাটো তাহলে 1.125 কিন্তু উত্তর হবে, 1.125 উত্তর হবে। আর এইভাবে যদি আমরা করি 200/225 যদি করি, তাহলে কটা উত্তর হবে আমি দেখে নিচ্ছি ক্যালকুলেশন করে। 200/225
মানে 0.88, মানে তখন এটা উত্তর হবে, তখন এটা উত্তর হবে। ঠিক আছে, তো এখানে যখন অপশন আছে তাহলে এটাকেও তোমরা কারেক্ট আনসার বলতে পারো। ভালো করে দেখো, আমি আরেকবার বলছি, যদি যার সাপেক্ষে বলবে তাকে উপরে রাখতে হবে। আমি আবারও এনসিইআরটির বইটা থেকে ভালো করে দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখো। এনসিইআরটির বইটা থেকে যার সাপেক্ষে প্রতিসরণ বের করতে বলবে, যখন আলোর দ্রুতির কথা বলবে, এখানে দেখো ভালো করে বলেছে 2 নং মাধ্যমের সাপেক্ষে 1 নং মাধ্যমের প্রতিসরাঙ্ক, 2 নং মাধ্যমের সাপেক্ষে। তাহলে যার সাপেক্ষে 2 নং মাধ্যম কোথায় রেখেছি, আমি উপরে রেখেছি না? ঠিক এইরকম ভাবে এই অঙ্কটা কি বলেছে, আমাদের এই অঙ্কটায় কি বলেছে, আমার প্রথম যদি কারেকশন না করি, কারেকশন না করা অবস্থায় দেখো কি বলেছে, বলেছে এখানে এ এর তুলনায় বি এর প্রতিসরাঙ্ক। তাহলে এ কে উপরে রাখবো, বি কে নিচে রাখবো। তাহলে এ কে যদি উপরে রাখি তাহলে কত হবে, উপরে আসবে 2, নিচে আসবে 2.25। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে এখানে কত হবে, উপরে হবে 200, নিচে হবে 2.25, মানে 225। তখন প্রতিসরাঙ্ক কত হবে, 0.89। কিন্তু অঙ্কটা যদি অ্যাকচুয়ালি কারেক্ট হিসাবে আমরা করি, মানে অ্যাকচুয়ালি যেখান থেকে আমরা ডেটা নিয়েছি, এখানে যদি বি রাখি, এখানে যদি এ রাখি, ঠিক আছে, তাহলে বি এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক হবে। তখন বি কে কোথায় রাখবো, উপরে রাখবো, মানে 225 কে উপরে রাখবো, আর নিচে চলে আসবে 200। তাহলে 200/225 করলে তখন কত হবে, 1.125 কিন্তু কারেক্ট আনসার হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। ওকে, থ্যাংক ইউ কণিকা। নেক্সট চলে আসো, বলেছে পরের মাধ্যমে যে একটি স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণ সূচক হচ্ছে 1.5, উক্ত মাধ্যমে আলোর গতি কত হবে? একটি স্বচ্ছ মাধ্যমে আলোর প্রতিসরণ সূচক হচ্ছে 1.5, তাহলে উক্ত মাধ্যমে আলোর গতি কত হবে? করো, আনসার করো। খুব, এখানে দেখো কি বলেছে, একটি স্বচ্ছ মাধ্যমে আলোর প্রতিসরণ সূচক 1.5, ঠিক আছে, উক্ত মাধ্যমে আলোর গতি কত হবে? আনসার করো। একদম দেখো, তোমাদেরকে আমি বললাম যে পেন পেপার ছাড়া ভাই তোমাদেরকে অঙ্ক শেখাবো লাইটের, উইদাউট পেন অ্যান্ড পেপার তোমাদেরকে আমি লাইটের অঙ্ক শিখাবো। যা কনসেপ্ট দেখো ভাই, কোশ্চেন ডিফারেন্ট হবে। হ্যাঁ, কম্পিটিটিভের মূল মন্ত্র তোমাদেরকে আমি বলবো, তোমরা কনসেপ্ট নিয়ে যাও, কোশ্চেন নিয়ে যেও না। কোশ্চেন কিন্তু ঘোরাবে, ডেটা কিন্তু ঘোরাবে। ডিফারেন্ট শিফটে পরীক্ষা হবে, টপিক সেম থাকবে কিন্তু ডেটা সেম থাকবে না। তো তুমি যদি কোশ্চেন মুখস্থ করে যাও, ঠিক আছে, তাহলে কিন্তু বিপদে পড়বে। অ্যানালিসিস যদি দেখো, যদি কোথাও থেকে অ্যানালিসিস জোগাড় করতে পারো, যদি এখন রেল অ্যানালিসিস সার্কুলার দিয়ে দেয় যে অ্যানালিসিস করা যাবে না, তাহলে আলাদা ব্যাপার। কিন্তু অ্যানালিসিস যদি কোথাও থেকে জোগাড় করতে পারো, তাহলে টপিকটাকে দেখে নাও যে কোন শিফটে কোন টপিক থেকে কোশ্চেন আসছে, সেই টপিকের উপরে যত সম্ভব কোশ্চেন সলভ করার চেষ্টা করো। কিন্তু কোশ্চেন মুখস্থ করে পরীক্ষা হলে যেও না, তাহলে কিন্তু লাভের লাভ কিছু হবে না, ক্ষতিই তোমাদের বেশি হবে। ঠিক আছে, তো এই কোশ্চেনটার আনসার সবাই করার চেষ্টা করো। ওই মাধ্যমে আলোর বেগ কত, এখানে পরম প্রতিসরণ। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, যখন আলোর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক আমরা বের করি, তাহলে আলোর সাপেক্ষে বের করছি, আলোর বেগকে আমরা উপরে রাখবো। আলোর বেগ কত, 3 × 10⁸। ঠিক আছে, একটি স্বচ্ছ মাধ্যমের প্রতিসরণ সূচক বলে দিয়েছে 1.5, উক্ত মাধ্যমে আলোর গতি কত। তার মানে এখানে পরম প্রতিসরাঙ্কের কথা বলেছে। তাহলে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ, সেটাকে আমি ভি ধরে নিলাম, ইজিক্যাল টু পরম প্রতিসরাঙ্ক, যার ভ্যালু হচ্ছে 1.5। তাহলে ভাই একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো তো, 3 দিয়ে যদি আমি এখানে 1.5 কে কাটি, 3 দিয়ে যদি আমি এখানে 1.5 কে কাটি, ঠিক আছে, তাহলে পরে না, 3 দিয়ে 1.5 কে কাটবো না, এখানে আমি একটা কাজ করি, 1.5 কে এখানে নিয়ে আসি ডাইরেক্ট, 1.5 এখানে রাখলাম ভি। তাহলে 1.5 দিয়ে যদি 3 কে কাটি এইবার, তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে। তাহলে কি হবে, 1.5 দিয়ে 3 কে কাটলে পরে কি হবে, 2 হবে না, আর 10⁸ তো থাকবে। তাহলে 10⁸ দেখো সবগুলো অপশনের মধ্যে রয়েছে। তাহলে আমি কনফিউজড হয়ে যাচ্ছি যে কোনটা উত্তর হবে সেটা বোঝার জন্য, বুঝতে পারছি না। তাহলে দেখো 3 রয়েছে, এটা আমার আলোর মানে আলোর বেগ, আর এখানে 1.5 রয়েছে কি, প্রতিসরাঙ্ক। তাহলে আমি 1.5 দিয়ে ডাইরেক্ট 3 কে কাটবো, আমার আর অন্য ডেটা কনসিডার করার দরকার নেই। কত হবে, 2 হবে। তাহলে অপশন খতে রয়েছে 2, তাহলে 2 উত্তর হবে। এখানে দেখো তোমাদেরকে আমি আরো একটা এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ তোমাকে বলে দিল, দেখো আলোর গতিবেগ এটা তো কনস্ট্যান্ট, সবসময় একে ভাগ করবে, যা প্রতিসরাঙ্ক দেবে সেটা দিয়ে একে ভাগ করবে। ঠিক আছে,
যদি এখানে আলোর গতিবেগ বলে দিয়েছে 3, আলোর গতিবেগ 3 × 10⁸ হবে, তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ সবগুলো 10⁸ রয়েছে। তাহলে আমার এদিকে 10⁸ নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা করতে হবে না। এবার অন্য কোন একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দিল 2, তাহলে সেই মাধ্যমে আলোর বেগ কত হবে? 1.5 × 10⁸ হবে। যদি একটা কোনো একটা মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক বলে দিল 3, তখন কত হবে? 3 দিয়ে 3 কে কাটবো, 1 হবে। তাহলে আমাকে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে এই 3 × 10⁸ সবসময় উপরে হবে। যেই প্রতিসরাঙ্কের ভ্যালুটা বলবে 3 কে আমি সেটাতে কেটে দেবো, কেটে দেওয়ার পরে যেটা হবে সেটাই আমার উত্তর। তাহলে আমার ক্যালকুলেশন করার দরকার নেই, আমার কোশ্চেন পড়তে পড়তে আনসার হয়ে যাবে। তাহলে দেখো 3 দিয়ে 1.5 কে কাটলে কত হয়? 2 হয়, এই জন্য 2 আনসার হবে। বুঝতে পেরেছো কি সবাই? ক্যালকুলেশন করতে কি পেন ইউজ করতে হচ্ছে ভাই? এই ক্যালকুলেশন করতে কি পেন ইউজ করতে হচ্ছে? যদি করতে না হয় তাহলে স্ট্রিমটাকে একটু লাইক করে দিও, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অনেকেই দেখছো, কিন্তু সবাই যদি ক্লাস ভালো লেগে থাকে, তোমাদেরকে আমি বলেছিলাম আজকে যে আমি এমনভাবে আজকে ক্লাসটা করাবো, চেষ্টা করব তোমাদের উইদাউট পেন অ্যান্ড পেপার সলভ করাতে, ঠিক আছে? যদি সেটা হয়ে থাকে, যদি তোমাদের মনে হয়, তাহলে পরে অবশ্যই লাইকটা একটা করা যেতেই পারে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে বলবো যে তোমরা যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিডিএফ পেয়ে যাবে। এই ক্লাসের পরে আমি পিডিএফ শেয়ার করে দেবো। চলো পরের পরের কোশ্চেনে চলে আসি। তাহলে পরের কোশ্চেনে চলে আসি। পরের কোশ্চেনে দেখো বলেছে 5D ক্ষমতা সম্পন্ন 5D লেন্সের পাওয়ার হচ্ছে ডায়াপ্টার এককে প্রকাশ করা হয়। 5D ক্ষমতা সম্পন্ন একটি উত্তল লেন্স, ঠিক আছে? 5D ক্ষমতা সম্পন্ন একটি উত্তল লেন্স, একটি 3D ক্ষমতা সম্পন্ন একটি অবতল লেন্স। এবার তোমাদেরকে আমি একটা জিনিস ভালো করে বলি, ভালো করে খেয়াল রাখবা। লেন্সের পাওয়ার ডায়াপ্টার এককে হয়। উত্তল লেন্সের ক্ষেত্রে পাওয়ার পজিটিভ হয়। তোমার চোখের পাওয়ার যদি পজিটিভ, তার মানে তুমি উত্তল লেন্স ব্যবহার করছো। তোমার চোখের পাওয়ার যদি মাইনাস হয়, তার মানে তুমি অবতল লেন্স ব্যবহার করছো। ক্লিয়ার? তোমার চোখের পাওয়ার যদি পজিটিভ, তাহলে তুমি উত্তল লেন্স, যদি তোমার চোখের পাওয়ার মাইনাস হয়, তাহলে তুমি নেগেটিভ। এবার তোমাকে এখানে কি বলেছে? ক্ষমতা কত হবে, ঠিক আছে? একটি অবতল লেন্স সংস্পর্শে থাকলে সম্মিলিত ক্ষমতা কত হবে? সম্মিলিত ক্ষমতা কত হবে বের করতে হবে। কমেন্ট করে জানাও। এখানে আমি তোমাদেরকে বলি একটা জিনিস, অপশনগুলো সম্মিলিত ক্ষমতা না, সম্মিলিত ফোকাস দৈর্ঘ্য, ফোকাল দৈর্ঘ্য হবে। সম্মিলিত ফোকাল দৈর্ঘ্য, ঠিক আছে? সম্মিলিত ফোকাল দৈর্ঘ্য কত হবে? করো, আনসার করো। খুব ইজি কনসেপ্ট। দেখো এই কোশ্চেনটাও দেখো, উইদাউট ক্যালকুলেশন আমরা কি করে করব? যখন ক্ষমতা আমরা বের করি না, যখন আমরা ক্ষমতা বের করি, তখন কি হয়? এদের ক্ষমতাগুলোকে যোগ করতে হয়। একদম যা ক্ষমতা বলে দেবে তোমাকে যোগ করবা। তাহলে 5 আর +3, 5 প্লাস -3 যোগ করলে কত হয় ভাই? 2 হয়। তাহলে সম্মিলিত ক্ষমতা এখানে কত হচ্ছে? 2 হচ্ছে। এবার দেখো ফোকাল দৈর্ঘ্য বের করব। আমরা জানি পাওয়ার অফ লেন্স ইজ ইকুয়াল টু 1/f, এটা সবাই জানো। এবং এখানে লেন্সের ফোকাস দৈর্ঘ্য কিসে বের করা হয়? মিটারে বের করা হয়। তাহলে পরে আমি কি করব? আচ্ছা, এটা 10 না, এটা 100 হবে, ঠিক আছে? তাহলে এখানে উত্তর কত হবে? আমার 50 সেন্টিমিটার উত্তর হবে, ঠিক আছে? আমার উত্তর কত হবে? 50 সেন্টিমিটার কারেক্ট আনসার বেরিয়ে আসবে। একটি বাস্তব চিত্র 60 সেন্টিমিটার দূরত্বে গঠন করে। বস্তুর দূরত্ব কত? দেখো দেখো ভালো করে দেখো। 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল দর্পণের একটি বাস্তব চিত্র 20 সেন্টিমিটার দূরত্বে অবস্থান করে। 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের একটি অবতল দর্পণ, ভালো করে বুঝতে হবে এটা কোন দর্পণ। এটা কিন্তু অবতল দর্পণ। কোন দর্পণ? অবতল দর্পণ। তাহলে অবতল দর্পণ যখন বাস্তব চিত্র মানে রিয়েল ইমেজ তৈরি করবে, অবতল দর্পণ যখন রিয়েল ইমেজ তৈরি করবে, তখন একটা জিনিস মনে রাখতে হবে যে বস্তু যেদিকে প্রতিবিম্ব, তাহলে সেদিকেই গঠিত হচ্ছে। তাহলে বস্তু যেদিকে প্রতিবিম্ব যদি সেদিকেই গঠিত হয়, তাহলে পরে কিন্তু প্রতিবিম্বের দূরত্ব মাইনাস হবে, প্লাস হবে না। এটা বা এটার মধ্যে উত্তর হবে। এটা কিন্তু হবে না, এটা কিন্তু হবে না। এটুকু সবার আগে শিওর কিনা বলো? যখন অবতল দর্পণ বাস্তব ইমেজ বা রিয়েল ইমেজ তৈরি করবে, দেখো তাহলে কি হয়? বস্তু, আমি সবসময় বলেছি দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে প্রতিবিম্ব যদি সেদিকে গঠিত হয়, তাহলেই বাস্তব হবে। দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে প্রতিবিম্ব যদি সেদিকেই গঠিত হয়, তাহলেই কিন্তু কি প্রতিবিম্ব তৈরি হবে? সদ্বিম্ব তৈরি হবে। বস্তু যেদিকে যদি সেদিকেই প্রতিবিম্ব তৈরি হয়, তাহলেই সদ্বিম্ব তৈরি হবে। তাহলে এখানে বলেছে
সৎবিম্ব তৈরি হচ্ছে, তাহলে বস্তুর সাইন আমরা কি জানি সবসময় মাইনাস হয়, তাহলে পরে প্রতিবিম্ব সাইন এখানে মাইনাস হবে, তাহলে হয় গ অথবা ঘ উত্তর হবে। এবার 30 হবে না 15 হবে সেটাই আমাকে বুঝতে হবে কি উত্তর হবে। ভালো করে দেখো, 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য, তাই তো? তাহলে কোনো একটা দর্পণের ফোকাল দৈর্ঘ্য যদি 20 হয়, ভালো করে দেখতে হবে, 20 যদি ফোকাল দৈর্ঘ্য হয়, এফ যদি 20 হয়, তাহলে বক্রতা কেন্দ্র কত হবে ভাই? বক্রতা কেন্দ্র হবে 40। এটুকু শিওর না? শিওর না? এটুকু তোমাদের সবাই বুঝতে পারছো শিওর যে ফোকাস দৈর্ঘ্য যদি 20 হয় তাহলে বক্রতা কেন্দ্র দূরত্ব কত হবে? 40 হবে। এবার বস্তুটা দেখো কত রয়েছে, একটি বাস্তব চিত্র 60 সেন্টিমিটার দূরত্বে গঠন করছে। বাস্তব চিত্র 60 সেন্টিমিটার একটি বস্তুর চিত্র 60 সেন্টিমিটার দূরত্ব গঠন করে, বস্তুর দূরত্ব কত হবে? তাহলে পরে এখানে যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে আমি বুঝতেই পারছি প্রতিবিম্ব তৈরি কোথায় হচ্ছে, বক্রতা কেন্দ্রের পিছনে প্রতিবিম্ব তৈরি হচ্ছে। এবার তোমাদের এই সিকোয়েন্সটা মনে আছে যে বক্রতা কেন্দ্রের পেছনে যদি বস্তুর প্রতিবিম্ব তৈরি হয় তাহলে বস্তুর অবস্থান করতে হবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। এটুকু নিশ্চয়ই তোমরা সকলে জানো যে প্রতিবিম্ব যদি বক্রতা কেন্দ্রের পেছনে তৈরি হয় তাহলে বস্তুর অবস্থান হতে হবে অবশ্যই বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তাহলে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে মানে কি 20 থেকে 40-এর মধ্যে কোনো একটা ভ্যালু তোমার উত্তর হবে। তাহলে 20 থেকে 40-এর মধ্যে 30 আছে, তাহলে 30 আমার উত্তর হবে। অঙ্কটা কিন্তু আমি ক্যালকুলেশন করলাম না। যদি না বুঝতে পেরে থাকো তাহলে কমেন্ট করো, আমি আবার বোঝাচ্ছি তোমাদেরকে। বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? চলো পরে চলে আসবো পরের কোশ্চেনে। বলেছে একটি আলো, আচ্ছা দেখো নেটের যদি একটু সমস্যা থাকে কখনো যদি ল্যাগ হয় তাহলে একটু কনসিডার করে নেবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা অপূর্ব আরেকবার বলবো, দেখো ভালো করে এই জায়গাটা ভালো করে খেয়াল করে দেখো। প্রথমে কেন মাইনাস হয়েছে এটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো, এটুকু আমি রিপিট করছি না। এখানে একটা জিনিস তুমি দেখো যে বস্তুর যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা হচ্ছে প্রতিবিম্বের দূরত্ব কত? 60। তাহলে 60 মানে কি? এখানে আমরা দেখলাম যে বস্তুর ফোকাস দৈর্ঘ্য 20 আর বস্তুর বক্রতা কেন্দ্র 40। তাহলে বস্তুর প্রতিবিম্ব যদি 60-এ তৈরি হয় তার মানে কি বক্রতা কেন্দ্রের পিছনে বস্তুর প্রতিবিম্ব তৈরি হচ্ছে। বক্রতা কেন্দ্রের পেছনে প্রতিবিম্ব তৈরি হওয়া মানে বস্তুর অবস্থান হতে হবে বক্রতা কেন্দ্র এবং ফোকাসের মাঝখানে। তাহলে বক্রতা কেন্দ্র যদি 40 হয়, ফোকাস যদি 20 হয়, তাহলে 20 থেকে 40-এর মধ্যে বস্তুর দূরত্ব তৈরি হতে হবে। তাহলে এই দুটো অপশনের মধ্যে 20 থেকে 40-এর মধ্যে কোনটা আসছে? 30 আসছে, তাহলে 30 আমার কারেক্ট আনসার হবে। ওকে, পরের কোশ্চেনটা দেখো। বলেছে একটি আলো বাতাস থেকে জলীয় মাধ্যমে প্রতিসরণ সূচক হচ্ছে 1.3 ভ্রমণ করছে, ঠিক আছে? আপতন কোণ x ডিগ্রি এবং প্রতিসরণ কোণ y ডিগ্রি, তাহলে সাইন y বাই সাইন x কি হবে? সিম্পলি সাইন y বাই সাইন x করে দাও, তাহলে তোমাদের কারেক্ট আনসার বেরিয়ে আসবে। কণিকা বলছে অপশন ডি। অপশন ডি কারেক্ট আনসার হবে না। অপশন ডি কারেক্ট আনসার হবে না। দেখো তোমাদেরকে আমি জিনিস বলছি, একটি আলো বাতাস থেকে জলীয় মাধ্যমে, তাহলে প্রতিসরণ সূচক 1.3। তাহলে প্রতিসরণ সূচক মানে তোমার এখানে বলেছে আপতন কোণ এক্স, প্রতিসরণ কোণ ওয়াই। তাহলে একটা ভালো ভালো করে দেখো, আপতন কোণ আমরা এখানে কি সাইন আই মানে হচ্ছে আপতন কোণ, সাইন আর হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণ বাই প্রতিসরণ কোণ ইজ ইকুয়াল টু কিন্তু 1.3, তাই না? আপতন কোণ বাই প্রতিসরণ কোণ মানে হচ্ছে 1.3। তাহলে এখান থেকে তুমি একটা জিনিস দেখো, বুঝতে পারলাম কি যে সাইন এক্স বাই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু কি হচ্ছে? 1.3 হচ্ছে। তাহলে এবার তোমাকে সাইন এক্স বাই সাইন ওয়াই ইজ ইকুয়াল টু 1/3। তাহলে এখানে যদি আমি ঘুরিয়ে এটাকে লিখি তাহলে সাইন ওয়াই বাই সাইন এক্স ইজ ইকুয়াল টু কি হবে? 1/1.3 হবে, হ্যাঁ কি না? হবে তো? তাহলে এটাই তো বলেছে, তাহলে অপশন খ উত্তর হবে। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে আসবো। পরের কোশ্চেনে কি বলেছে দেখে নেবো।
বলেছে প্রতিসরণ ব্যাসার্ধ আর, বস্তুর দূরত্ব ইউ, চিত্রের দূরত্ব ভি, তাহলে এদের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা সেটা নির্ণয় করো। এটা একদমই মুখস্থ বেস কোশ্চেন, যদি মুখস্থ মানে একদমই মুখস্থ করে নেবা, ঠিক আছে। দেখো এখানে একটা জিনিস তোমাদেরকে বলি যে দর্পণের সূত্র 1/f ইজ ইকুয়াল টু 1/v প্লাস 1/u, এটা তোমরা জানো। এখানে আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এই আর মানে হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, প্রতিসরণ ব্যাসার্ধ তোমার। দেখো একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। এখানে একটা জিনিস বলি যে এফ ইজ ইকুয়াল টু কি, 2f ইজ ইকুয়াল টু কি, 2f ইজ ইকুয়াল টু আর না। 2f ইজ ইকুয়াল টু যদি আর হয়, ভাই ভালো করে খেয়াল করে দেখো, 2f ইজ ইকুয়াল টু যদি আর হয়, আমি এই ইকুয়েশনটাকে এরকম ভাবেই রাখছি, 1/f ইজ ইকুয়াল টু, তাহলে এখানে কি হবে, ভি ইউ লসাগু হয়ে যাবে, এখানে ইউ প্লাস ভি উত্তর হবে। এটাকে উল্টে দিই, উল্টে দিলে কি হবে, এফ ইজ ইকুয়াল টু কি হবে, ভি ইউ বাই ইউ প্লাস ভি হবে না। এবার 2f মানে কি বক্রতা ব্যাসার্ধ, তো তাহলে এর সাথে যদি 2 গুণ করি তাহলে এপাশেও 2 গুণ করতে হবে, তাহলে কি হবে 2uv বাই ইউ প্লাস ভি, তাহলে 2uv প্লাস ইউ বাই ভি তো কারেক্ট আনসার হবে। বি হবে, বি কারেক্ট আনসার হবে, এ কখনোই কারেক্ট আনসার হবে না। এইটাকে লাস্টে উল্টাওনি, যে যে উল্টাওনি তারাই উত্তর ভুল হয়েছে। চলো পরের কোশ্চেনে চলে আসবো, বেশি দেরি করবো না। বলেছে একটি 1 সেন্টিমিটার উচ্চতার বস্তু একটি অবতল দর্পণের সামনে প্রধান অক্ষ বরাবর 18 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, খুব ভালো কথা, যার ফোকাল দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, চিত্রের উচ্চতা কত নির্ণয় করতে বলা হয়েছে। দেখো একটা জিনিস ভালো করে দেখো, একটা জিনিস ভালো করে দেখো, যে 1 সেন্টিমিটার উচ্চতার একটি বস্তু অবতল দর্পণের সামনে, এটা ভালো করে দেখতে হবে যে অবতল দর্পণ, কোন দর্পণ, অবতল দর্পণ, দর্পণটা অবতল দর্পণ, দর্পণের সামনে প্রধান অক্ষ বরাবর রাখা রয়েছে, 18 সেন্টিমিটার দূরত্বে রাখা হয়েছে, যার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এর যদি 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্য হয়, ফোকাস 10, সেন্টার অফ কার্ভেচার কত, সেন্টার অফ কার্ভেচার হচ্ছে হবে কিন্তু 20। এটুকু ক্লিয়ার না, ক্লিয়ার না, বোঝা গেল। তাহলে বস্তুটা ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে রাখা রয়েছে, কিন্তু একটু ভালো করে দেখো, ফোকাস দৈর্ঘ্য 10, বক্রতা কেন্দ্র হচ্ছে 20, উত্তল অবতল দর্পণ বলেছে, তাহলে বস্তুটা ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখা রয়েছে, এটা এটুকু ক্লিয়ার, ঠিক আছে। তাহলে বস্তু যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে রাখা হয়, তাহলে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা হচ্ছে সৎবিম্ব তৈরি হবে। সৎবিম্ব তৈরি হলে সৎবিম্ব সবসময় উল্টো হয়, তাহলে সোজা দিয়ে যেগুলো আছে সেগুলোকে কেটে দেবো, তাহলে এইটা অথবা এইটার মধ্যে কারেক্ট অ্যান্সার চলে আসবে। ক্লিয়ার হ্যাঁ কি না, এইটুকু ক্লিয়ার, এটুকু নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে বস্তু হচ্ছে কোথায় অবস্থান করছে, বস্তু অবস্থান করছে 18 সেন্টিমিটার দূরে, তাহলে বস্তু অবস্থান করছে ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে, তাহলে বস্তু যদি ফোকাস এবং সেন্টার অফ কার্ভেচারের মধ্যে অবস্থান করে, প্রতিবিম্ব অবস্থান করবে কোথায়, প্রতিবিম্ব অবশ্যই অবস্থান করবে বক্রতা কেন্দ্রের পিছনে। বস্তু যদি ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝখানে অবস্থান করে, প্রতিবিম্ব অবস্থান করবে হচ্ছে বক্রতা কেন্দ্রের পেছনে, আর যখনই বস্তুর প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রের পিছনে অবস্থান করবে, তখনই প্রতিবিম্বের দূরত্ব কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাই না। প্রতিবিম্বের দূরত্ব বেশি, বস্তুর দূরত্ব কম, প্রতিবিম্বের দূরত্ব বেশি, বস্তুর দূরত্ব কম, আর আমরা জানি ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি, ভি বাই ইউ, তার মানে প্রতিবিম্বের দূরত্ব বেশি হচ্ছে, বস্তুর দূরত্ব কম হচ্ছে, ম্যাগনিফিকেশন কি হবে, 1-এর বেশি হবে, ঠিক আছে, 1-এর বেশি হবে। এটা 1-এর কম, এখানে 1-এর কম দেওয়া আছে, এটা এটা উত্তর হবে না, 1-এর বেশি হবে, এটা উত্তর হবে, ক উত্তর হবে, 1-এর বেশি হবে, এটা এইটা কারেক্ট অ্যান্সার হবে, অপশন ক কারেক্ট অ্যান্সার হবে, অপশন কিন্তু ঘ উত্তর হবে না। প্রথম কথা উল্টো, এটা উল্টো, এটা উল্টো, ঠিক আছে, কিন্তু বিবর্ধন কত হবে, 1-এর বেশি হবে। বুঝতে পেরেছো সবাই। পরের কোশ্চেন করে ফেলো। টার্পেন্টাইন ও কাচের প্রতিসরণ সূচক যথাক্রমে 1.47 এবং 1.52, যদি একটি আলোক রশ্মি টার্পিন তেল থেকে কাচে প্রবেশ করে, তাহলে রশ্মিটি বেঁকে যাবে, রশ্মিটি কেমন ভাবে বেঁকে যাবে, মানে রশ্মিটির প্রতিসরাঙ্ক কত হবে এবং দূরে সরে যাবে না কাছে সরে যাবে সেটা বের করতে হবে। এই কোশ্চেনটা আমি তোমাদেরকে বলবো ক্যালকুলেশন করতে হবে না, একদম উইদাউট ক্যালকুলেশনে করাবো, খালি নিজেরা একবার প্র্যাকটিস করো, চেষ্টা করো, তারপরে আমি সব বলে দেবো। আলোর এই ক্লাস উইদাউট ক্যালকুলেশনে সলভ হবে ভাই। কাচের প্রতিসরাঙ্ক, কাচের প্রতিসরাঙ্ক
টারপেন্টাইন তেলের সাপেক্ষে, টারপেন্টাইন তেলের সাপেক্ষে, ঠিক আছে। কাচের প্রতিসরাঙ্ক টারপেন্টাইন তেলের সাপেক্ষে কত হবে? একটা জিনিস ভালো করে দেখো, কাচের প্রতিসরাঙ্ক বের করতে বলেছে টারপেন্টাইন তেলের সাপেক্ষে। এবার আমরা জানি কি সাপেক্ষে থাকলে নিচে হয়, শুধুমাত্র যখন গতির কথা বলবে তখন যার সাপেক্ষে হবে সে উপরে থাকবে, ঠিক আছে। বেসিক্যালি কি হয়, যার সাপেক্ষে হয় সেটা আমরা নিচে থাকে, কিন্তু যখনই প্রতিসরাঙ্ক আমরা গতি দিয়ে বের করবো তখন যার সাপেক্ষে সে উপরে থাকবে। তাহলে টারপেন্টাইন তেলের সাপেক্ষে কাচের যদি প্রতিসরণ সূচক বের করতে হয়, টারপেন্টাইনের কত 1.47, 1.47 আমি নিচে রাখবো, আর এর কত হবে 1.52, এটাকে আমি উপরে রাখবো। এবার কোনো ক্যালকুলেশনই করবো না, ভালো করে দেখো। উপরে যদি লব বড় হয়, নিচে যদি হর ছোট হয়, তাহলে প্রতিসরাঙ্ক কত হবে? একের বেশি হবে কি একের কম হবে? উপরে যদি লব বড় হয়, নিচে যদি হর ছোট হয়, তাহলে প্রতিসরাঙ্ক সবসময় একের বেশি হবে। তাহলে খ এবং গ এর মধ্যে উত্তর হবে। ক্লিয়ার? খ এবং গ এর মধ্যে উত্তর হবে। এবার তোমাদেরকে আমি কি বলেছিলাম ভালো করে দেখো, প্রথমেই বুঝিয়েছিলাম। ধরে নাও একটা আলোক রশ্মি এখান থেকে আসছে 45 ডিগ্রি, এইখানে আসছে 30 ডিগ্রি, তাহলে আপতন কোণ 45 ডিগ্রি, প্রতিসরণ কোণ 30 ডিগ্রি যখন হচ্ছে, তখন প্রতিসরাঙ্কের ভ্যালু বেশি হচ্ছে। প্রতিসরাঙ্কের ভ্যালু যত বেশি হয়, আলোক রশ্মি তত কি হয়? অবিলম্বের দিকে সরে আসে। প্রতিসরণ সূচক যত বেশি হয়, আলোক রশ্মি অবিলম্বের দিকে সরে আসে। তাহলে এখানে 1.03, 1.03 দুটোর মধ্যে একটা উত্তর হচ্ছে, ভালো কথা। তাহলে কাছে সরে আসবে না দূরে সরে যাবে? অবশ্যই কাছে সরে আসবে। তাহলে অপশন খ কারেক্ট আনসার হবে। অপশন খ কারেক্ট অ্যান্সার হবে। এবং এখানে দেখো তুমি 1.52 এবং 1.47 এই দুটোকে দেখেই তুমি বুঝতে পারছো ভাগফল একের বেশি হবে। তাহলে ভাগফল একের বেশি আছে এই দুটোতে, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার প্রতিসরাঙ্ক যখন বেশি হয় তখন কাছে চলে আসে, তাহলে এটা উত্তর হবে, এটা উত্তর হবে না। ঠিক আছে, ক্যালকুলেশন আমাদের করতে হলো না। তাহলে এটার কারেক্ট অ্যান্সার কি হবে? এটার কারেক্ট অ্যান্সার হবে কিন্তু অপশন খ। আচ্ছা, এখানে দিকে বা কাছে মানে কাছে মানে কাছে, এখানে দিকে না, এটা দূরে হবে, এটা দূরে, কথাটা দূরে লিখে নাও, তাহলে কাছে হবে। হ্যাঁ, চলো পরের কোশ্চেনে চলে আসো। পরের কোশ্চেনে এই কোশ্চেনটা করো। বলেছে একটি অবতল লেন্সের প্রধান অক্ষের একটি বস্তুকে 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের সামনে 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। বলেছে একটি অবতল লেন্সের প্রধান অক্ষে একটি বস্তু 10 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের, আচ্ছা মানে একটা অবতল লেন্স আছে যার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তার 10 সেন্টিমিটার সামনে একটি বস্তুকে দূরত্বে একটি বস্তুকে রাখা হলো, লেন্সের দ্বারা গঠিত চিত্রটি কেমন হবে? আচ্ছা, এখানে 10 না, একটি অবতল লেন্সের প্রধান অক্ষের একটি বস্তু 10 সেন্টিমিটার 20 সেন্টিমিটার 20 সেন্টিমিটার ফোকাল দৈর্ঘ্যের সামনে 10 সেন্টিমিটার দূরত্বে রাখা হলো। মানে একটা অবতল লেন্স আছে যার ফোকাল দৈর্ঘ্য 20 সেন্টিমিটার, যার 10 সেন্টিমিটার সামনে একটা বস্তু রাখা রয়েছে, তাহলে লেন্সের দ্বারা গঠিত চিত্রটি কেমন হবে? এই কোশ্চেনটাও দেখো সবাই তোমরা চেষ্টা করো, আমি তারপরে তোমাদেরকে দেখাবো যে কিভাবে উইদাউট ক্যালকুলেশনে এই কোশ্চেনটার আনসার করবা। আগে ভালো করে খেয়াল করে দেখো না, অবতল লেন্স আছে, তাহলে অবতল লেন্সের সব সময় কি হয়? সব সময় অসৎ বিম্ব তৈরি হয়। উত্তল লেন্সে সৎ বা অসৎ দুটোই তৈরি হতে পারে, কিন্তু অবতল লেন্সে সবসময় অসৎ, এবং অসৎ বিম্ব মানেই সোজা হয়। তাহলে এই উল্টো উল্টো গুলোকে সবার আগে কেটে দাও, এটুকু তোমাদেরকে আমি ক্লু দিলাম। তাহলে কি হবে? সোজা সোজা, এই দুটোর মধ্যে উত্তর হবে 1/v ইজ ইকুয়াল -1/u, তাহলে 1/v ইজ ইকুয়াল টু কি হবে? 1/f, এইখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস, ঠিক আছে, প্লাস এইটা হয়ে যাবে আমার ব্যাপার। এবার বস্তু দূরত্ব সবসময় মাইনাসে হয় তো, তাই না? বস্তু দূরত্ব যদি মাইনাসে হয় তাহলে এখানে আমি কি করব? এটাকে আমি মাইনাস করে নেব, এইটা, তাহলে ফর্মুলাটা কি হয়ে যাবে? ফর্মুলাটা হয়ে যাবে মাইনাস। খুব ভালো কথা। আর অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কি হয়? অবতল লেন্সের ক্ষেত্রে ফোকাস দৈর্ঘ্য কিন্তু মাইনাস হয়। তাহলে এই দুটোকেই আমি মাইনাস রাখতে হবে, এই দুটোকেই মাইনাস রাখতে হয়। এবার আমি বলেছিলাম যে একটা যখন এরকম হয় না, একটা 20 একটা 10 এরকম যখন হয়, তখন মনে রাখবা বড়টা হচ্ছে লসাগু হয়, আর এদের যোগফল কি হবে? যোগফল হবে হচ্ছে তোমার 3। এটা খালি, এটা যে কোনো ক্ষেত্রে যদি 6 12 বলতো, তুমি করে দেখো তাই হবে, 3ই হবে।
8 16 বলতো, তাহলে এদের বড়টা হয় কি হয়, লসাগু নিচে লসাগু হয়ে যায়, আর এদের যোগফল 3 হয়। তাহলে দুটোই মাইনাস মাইনাসে আছে, তার জন্য এটা কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। এটা কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, এখানে একটা মাইনাস থাকবে। ঠিক আছে, তাহলে ভি ইজিক্যাল টু কত হবে, ভি ইজিক্যাল টু 20/3 হবে। ভি ইজিক্যাল টু কত হবে, 20/3 হবে। তাহলে 20/3 যদি হয় তাহলে এটা হচ্ছে ভি। ঠিক আছে, ভি হচ্ছে 20/3 হবে। এবার আমরা জানি ম্যাগনিফিকেশন ইজিক্যাল টু কি, ম্যাগনিফিকেশন ইজিক্যাল টু ভি বাই ইউ। ম্যাগনিফিকেশন ইজিক্যাল টু কি, ভি বাই ইউ। ক্লিয়ার, ম্যাগনিফিকেশন ইজিক্যাল টু যদি ভি বাই ইউ হয় তাহলে এখানে কি হবে, 20/3, আর এখানে ইউ এর ভ্যালু কত ছিল, ইউ এর ভ্যালু হচ্ছে 10 ছিল, তাহলে এখানে আরেকটা 10 গুণ হয়ে যাবে, তাহলে 30/20/30 হয়ে যাবে। তাহলে ভাগফল দেখো একের কম হবে, তাহলে একের কম হবে, একের কম হবে। আর এটা না দেখেও আমি কিভাবে, যদি আমি বলি উইদাউট ক্যালকুলেশনে করবো, কি করে ক্যালকুলেশনে করবো, 20/3 মানে বলতে পারো 6, মোটামুটি রাউন্ড ফিগারে 20/3 মানে বলতে পারো 6, 20/3 মানে রাউন্ড ফিগারে মোটামুটি তুমি বলতে পারো 6। ঠিক আছে, তাহলে 6 যদি হয়, উপরে ভি এর ভ্যালু যদি 6 হয়, ইউ এর ভ্যালু কত 10, তাহলে 10/6 মানে বুঝতে পারছো একের নিচে হবে, তাহলে একের নিচে হওয়া মানে কি একের কম হবে। তাহলে এটা বস্তু যার উচ্চতা 3 সেন্টিমিটার একটি উত্তল দর্পণের সামনে প্রধান অক্ষে 20 সেন্টিমিটার দূরত্বে রাখা রয়েছে। দর্পণের ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 6, দর্পণের ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 6, চিত্রের উচ্চতা কত হবে, তো এ তো সহজ অঙ্ক। তাহলে এখানে দেখো বস্তুর উচ্চতা 3 বলে দিয়েছে, দর্পণের সামনে 20 সেন্টিমিটার দূরে রাখা রয়েছে বলে দিয়েছে, দর্পণের ফোকাল দৈর্ঘ্য 6 বলে দিয়েছে, চিত্রের উচ্চতা কত হবে বের করতে হবে। এবার একটা জিনিস খুব ভালো করে দেখো, একটি উত্তল দর্পণ বলেছে। দেখো উত্তল দর্পণে কোনো সময় সৎবিম্ব তৈরি হয় না, উত্তল দর্পণে সবসময় অসৎবিম্ব তৈরি হয়, এবং অসৎবিম্ব সবসময় সোজা হয়। তাহলে এটা উত্তর অথবা এটা, এই দুটোর মধ্যে কোনো একটা উত্তর হবে। এবার 3 সেমির কম না 3 সেমির বেশি হবে, এটাই আমাকে বুঝতে হবে। এটা আমার ঠিক আছে, গ অথবা ঘ এর মধ্যে কারেক্ট অ্যান্সার হবে। তাহলে গ এবং ঘ এর মধ্যে যদি কারেক্ট অ্যান্সার হয়, তাহলে আমার বলেছিলাম 3 সেন্টিমিটারের বেশি হবে না 3 সেন্টিমিটার কম হবে। উত্তল দর্পণের বেসিক ক্যারেক্টার যদি তোমরা দেখো, উত্তল দর্পণ সবসময় কি করে, বড় প্রতিবিম্বকে ছোট করে দেখানোর চেষ্টা করে। গাড়ির রেয়ার ভিউ দেখার জন্য যে প্রতিবিম্ব ইউজ করি উত্তল দর্পণ, উত্তল দর্পণ কি হয়, পিছনে একটা ওয়াইড এরিয়াকে একটা ছোট্ট জায়গায় আনার চেষ্টা করে। তাহলে ও কি করছে, প্রতিবিম্ব বিবর্ধন কমানোর চেষ্টা করছে, বিবর্ধন একের কম করার চেষ্টা করছে। তাহলে বস্তুর এখানে দেখো কি বলেছে, যে চিত্রের উচ্চতা কি হবে, মানে যখন বিবর্ধন একের কম হতে হবে, যখন বিবর্ধন একের কম হবে, বিবর্ধন ইজিক্যাল টু কি হয়, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। তো তাহলে উপরটাকে যদি ছোট হয়, নিচটা যদি বড় হয়, তাহলে কিন্তু বিবর্ধন একের কম হবে। তাহলে এখানে প্রতিবিম্ব কিন্তু অবশ্যই 3 সেমির কম হবে, 3 সেমির কম হবে। অপশন ঘ কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটা সহজ কনসেপ্ট, তোমাদেরকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। না, অবতল সবসময় সোজা অ্যান্ড সৎ না, অবতল সবসময় সোজা এবং অসৎ। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে চলে আসবো। বলেছে একটি 1 সেন্টিমিটার লম্বা বস্তু একটি অবতল লেন্সের, ওইখানে অবতল লেন্স বলেছে কিন্তু ভালো করে দেখো, অবতল লেন্স বলেছে। তাহলে অবতল লেন্সের জন্য আবার যে কনসেপ্টটা মনে রাখবো, অবতল লেন্সের সদা সর্বদা অসৎ বিম্ব তৈরি হয়, এবং অসৎ বিম্ব মানেই কি হয়, অসৎ বিম্ব মানেই সোজা বিম্ব। ঠিক আছে, অসৎ বিম্ব মানেই সোজা বিম্ব। তাহলে একটি 1 সেন্টিমিটার লম্বা বস্তু অবতল লেন্সের প্রধান অক্ষের 12 সেন্টিমিটার দূরত্বে রেখেছি, যার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার দূরে রেখেছি, ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, চিত্রের উচ্চতা কত হবে, চিত্রের উচ্চতা কত হবে নির্ণয় করতে হবে। কথাটা ইউজ করেছি, অ্যাকচুয়ালি এটা হবে উত্তল, উত্তল হবে। ঠিক আছে, উত্তলই করি। তাহলে আমরা কি জানি 1/f ইকুয়াল টু 1/v মাইনাস 1/u, খুব ভালো কথা। তাহলে পরে এখান থেকে যদি আমরা ভি বের করতে চাই, তাহলে 1/v ইকুয়াল টু কি হয়ে যাবে, 1/f মাইনাস 1/u। এবার উত্তল থাকলে কি হয়, উত্তল থাকলে ফোকাসকে পজিটিভ ধরতে হয়, কিন্তু বস্তু দূরত্ব মাইনাস, বস্তুর দূরত্ব সবসময় মাইনাস থাকে। তাহলে পরে এখানে এই যে 1/v ইকুয়াল টু, এখানে প্লাস হয়ে গেছিল, বস্তু দূরত্ব যখন মাইনাস ধরবো তাহলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমি ফাইনালি মাইনাস লিখছি। তাহলে এখানে তোমার f ইকুয়াল টু কত আছে, f হচ্ছে তোমার 8 আছে, তাহলে 1/8 ফোকাস দৈর্ঘ্য, ফোকাল দৈর্ঘ্য 8 সেমি, 8 লিখলাম 1/8, আর 12 সেন্টিমিটার দূরে রয়েছে, তাহলে এখানে 12 লিখলাম। তাহলে 8 12 লসাগু কত হবে, 24 হবে। 24 হলে এটা 3 হবে, এটা কত হবে, এটা হচ্ছে হবে 2 হবে। ক্লিয়ার, তাহলে পরে 1/24, তার মানে হচ্ছে বস্তুর দূরত্ব কত হবে, ভি ইকুয়াল টু কত হয়ে যাবে, 24 হয়ে যাবে, ভি ইকুয়াল টু 24 হয়ে যাবে। আর আমরা ম্যাগনিফিকেশন ইকুয়াল টু কি জানি, ভি বাই ইউ জানি, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে ম্যাগনিফিকেশন ভি এর ভ্যালু 24, ইউ এর ভ্যালু কত, ইউ এর ভ্যালু হচ্ছে, ইউ এর ভ্যালু 12, তাহলে 24/12, 24/12 মানে হচ্ছে 2। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কি হবে, 2 হবে, 2 সেন্টিমিটার।
আশা করি সবাই বুঝতে পেরেছো। ওটাকে অবতল ধরে করলেও অবতল এবং উত্তল দুটো ধরেই তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কি কারেক্ট আনসার হবে। অঙ্ক যদি তুমি বুঝে যাও তাহলে পরে যেভাবেই দিক না কেন কারেক্ট আনসার কিন্তু তুমি করে আসতে পারবে। বরফ ও কাচের প্রতিসরণ সূচক যথাক্রমে বরফ এবং কাচের প্রতিসরণ সূচক যথাক্রমে 1.31 এবং 1.52। বরফ থেকে কাচে একটি আলোক রশ্মি গেলে প্রতিসরণ সূচক কত হবে, রশ্মিটি কেমন ভাবে বাঁকবে। তো দেখো, বরফ এবং কাচের প্রতিসরণ সূচক যথাক্রমে 1.31 এবং 1.52। বরফ থেকে কাচে যাচ্ছে, বরফ থেকে কাছে গেলে প্রতিসরণ সূচক কত হবে? তাহলে বরফ থেকে যদি কাছে যায় তাহলে বরফ বাই কাচ হবে, তাই না? ধরে নাও এরকম থাকলো, তাহলে বরফ থেকে কাছে আসলো, খুব ভালো কথা। তাহলে বরফের প্রতিসরণ সূচক কত? বরফের প্রতিসরণ সূচক হচ্ছে 1.31। আর কাচের প্রতিসরণ সূচক কত? কাচের প্রতিসরণ সূচক হচ্ছে 1.52, খুব ভালো কথা। তাহলে 1.31 বাই 1.52 যদি করো তাহলে তোমাকে এখানে দেখতে পাচ্ছ প্রতিসরাঙ্ক কত হচ্ছে, ফাইনাল প্রতিসরাঙ্ক কত হচ্ছে? প্রতিসরাঙ্ক কমে যাচ্ছে, তাই না? প্রতিসরাঙ্ক যদি কমে যায়, প্রতিসরাঙ্ক যদি কমে যায় তাহলে পরে এখানে 0.86 অথবা 0. এখানে কাছে মানে ক আর ক্ষয়ের মধ্যে উত্তর হবে, ক এবং ঘয়ের মধ্যে হবে না। ক এবং ক্ষয়ের মধ্যে উত্তর হবে, এটুকু কারেক্ট। গ এবং ঘয়ের মধ্যে কিন্তু হবে না, এটুকু তোমরা বুঝে গেলে, ঠিক আছে? এবার দূরে সরে যাবে কি কাছে চলে আসবে? তোমাদেরকে আমি একটা জিনিস আগেই বলেছিলাম, যদি আপতন কোণ বেশি হয় প্রতিসরণ কোণ আপতন কোণ বেশি হয় প্রতিসরণ কোণ কম হয় তাহলেই কিন্তু প্রতিসরাঙ্ক একের বেশি হয়, ঠিক আছে? আপতন কোণ বেশি প্রতিসরণ কোণ কম, তার মানেই প্রতিসরাঙ্ক একের বেশি। এবং প্রতিসরাঙ্ক একের বেশি হওয়ার মানে কি? প্রতিসরাঙ্ক একের বেশি হওয়ার মানে আলোক রশ্মি কি হবে, দর্পণের দিকে ছুড়ে আসবে। আর প্রতিসরাঙ্ক একের কম হওয়া মানে দর্পণ থেকে দূরে সরে যাবে। তাহলে এখানে কিন্তু 0.86 এবং দূরে, এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। 0.86 এবং দূরে, যারা 0.86 এবং দূরে করেছে তাদের অ্যান্সার কারেক্ট। চলো পরের কোশ্চেন চলে আসো। পরের কোশ্চেন। হ্যাঁ, পরে আবার আমরা বলে দেবো, কোনো অসুবিধার কিছু নেই, ক্লাস এরকমই হবে। দেখো, বলেছে একটি বস্তু -10D পাওয়ার বিশিষ্ট একটি লেন্সের প্রধান অক্ষে স্থাপন করা হয়েছে 15 সেন্টিমিটার দূরত্বে গঠিত চিত্র কিরকম হবে? 15 সেন্টিমিটার দূরত্বে গঠিত চিত্র কেমন হবে? তাহলে দেখো, পাওয়ার ইজ ইকুয়াল টু কি হবে? পাওয়ার ইজ ইকুয়াল টু 1/f হবে, ঠিক আছে? তাহলে পাওয়ার ইজ ইকুয়াল টু যদি 1/f হয় এখানে, তো দেখো এবার যদি আমার ফোকাস দৈর্ঘ্য, এখানে তুমি ভালো করে দেখো যে বস্তুটাকে 15 সেন্টিমিটার দূরত্বে রাখা রয়েছে, বস্তুটাকে রেখেছে 15 সেন্টিমিটার দূরত্বে, কিন্তু ফোকাস দৈর্ঘ্য কত হয়েছে আমার? 10 সেন্টিমিটার, ঠিক আছে? বস্তুটাকে ফোকাস হচ্ছে আমার 10 সেন্টিমিটার, বস্তুকে রাখা রয়েছে 15 সেন্টিমিটার দূরে। তাহলে এখানে যে ইমেজটা তৈরি হবে, অবতল লেন্সের ক্ষেত্রে যে ইমেজটা তৈরি হয়, সবসময় যে ইমেজটা তৈরি হয় সেই ইমেজটা কিন্তু তোমার ভার্চুয়াল ইমেজ। অবতল লেন্সের সময় সবসময় যে ইমেজটা তৈরি হয় সেটা কিন্তু ভার্চুয়াল ইমেজ, এবং যে কোনো ভার্চুয়াল ইমেজই কিন্তু সোজা হয়। এই কোশ্চেনটা তোমাদের পিছনে এতটা টাইম নষ্ট করার কারণ হচ্ছে, দেখো এই ম্যাথমেটিক্যাল প্রবলেমের কোনো দরকার নেই, এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশনের কোনো দরকার নেই। তোমরা একটা কনসেপ্ট খালি মনে রাখো যে অবতল লেন্স হচ্ছে সবসময় অসৎ বিম্ব তৈরি করে, অবতল লেন্স সবসময় অসৎ বিম্ব তৈরি করে, ঠিক আছে? অবতল লেন্স সবসময় অসৎ বিম্ব তৈরি করে, এবং যেখানে অসৎ বিম্ব তৈরি হয় সেখানেই কিন্তু সোজা ইমেজ তৈরি হয়। এই কথাটা কিন্তু আমি ক্লাসের প্রথম থেকে বলে আসছি।
যে যেখানেই অসৎ বিম্ব সেখানেই সোজা প্রতিবিম্ব তৈরি হয়, যেখানেই অসৎ বিম্ব সেখানেই সোজা প্রতিবিম্ব তৈরি হয়। তাহলে এখানে অসৎ বিম্ব তৈরি হয়েছে, তার মানে সোজা প্রতিবিম্ব তৈরি হবে, তাহলে অপশন গ কারেক্ট আনসার হবে। এবং এই প্রসঙ্গে আজকে লাস্ট কোশ্চেন ঠিক এরকম ভাবে বলেছে, একটি উত্তল লেন্স যার ফোকাল দৈর্ঘ্য 50 সেন্টিমিটার এবং অবতল লেন্সের সাথে যুক্ত করা হয়েছে যার ফোকাস দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার, দুটি লেন্সের সম্মিলিত শক্তি কত হবে এটা আমাদেরকে বের করতে হবে। তো দেখো এই কোশ্চেন তোমাদেরকে আমি সলভ করে দেখাচ্ছি, এর আর উত্তর তোমাদের করতে হবে না, একদম ডাইরেক্ট, যেহেতু আমরা ক্লাসের লাস্টে চলে এসেছি একদম তোমাদেরকে ডাইরেক্ট বোঝাবো। এটা হচ্ছে একটা উত্তল লেন্স যার ফোকাস দৈর্ঘ্য 50 সেন্টিমিটার, তাহলে পাওয়ার যদি আমি বের করি, পাওয়ার ইজ ইকুয়াল টু কি 1/f, ঠিক আছে। এবার এটাকে সেন্টিমিটার রয়েছে, এটাকে আমি মিটারে কনভার্ট করলে পরে তুমি দেখবা যে এর পাওয়ার ইজ ইকুয়াল টু হবে, কিন্তু যার 50 সেন্টিমিটার আছে তার পাওয়ার ইজ ইকুয়াল টু কত হবে, 2 ডায়াপ্টার হবে। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে যার 20 সেন্টিমিটার তার কত হবে, তার 3 ডায়াপ্টার হবে। এবার একটা জিনিস ভালো করে দেখতে হবে যে অবতল লেন্স যদি হয়, তাহলে অবতল একটি উত্তল লেন্স যার 50 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য তার পাওয়ার কত হবে, -2 হবে কিন্তু। আর অবতল উত্তল লেন্স হলে প্লাস হবে, এটা প্লাস হবে, ঠিক আছে, উত্তল লেন্স হলে এটা প্লাস হবে, উত্তল লেন্স হলে পরে হচ্ছে এটা প্লাস হবে। এবং অবতল লেন্স হচ্ছে যার ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 20, যার 20 তার কিন্তু 5 হবে, তার পাওয়ার কত হবে, 5 হবে, এবং এটা প্লাস হবে না মাইনাস হবে, যেহেতু অবতল লেন্সের কথা বলেছে এটা কিন্তু মাইনাস হবে, অবতল লেন্স হলে মানে মাইনাস হবে। এবার ইকুইভ্যালেন্ট পাওয়ার ইজ ইকুয়াল টু কি, দুটো পাওয়ার আমি যোগ করবো, তাহলে -2 প্লাস -5 করলে কত হয়, -3 হয়, তাহলে পাওয়ার কত হবে, -3 হবে। আচ্ছা দেখো, আগের কোশ্চেনে যারা ভার্চুয়াল কিভাবে হবে, আমি আমি বললাম না যে এই কোশ্চেনটার কোনো ক্যালকুলেশনের দরকার নেই, ভালো করে দেখো, এই কোশ্চেনটা আমরা কোনো ক্যালকুলেশনই করবো না। যদি একটা বস্তু -10D পাওয়ার বিশিষ্ট, এই 10D পাওয়ার বিশিষ্ট মানে -10 ডায়াপ্টার, একটা জিনিস ভালো করে বুঝতে হবে, কারো কোনো লেন্সের পাওয়ার যদি মাইনাস হয় তার মানে সেটা হচ্ছে অবতল লেন্স। কোন লেন্স? অবতল লেন্স। এবং অবতল লেন্স সবসময় হচ্ছে অসৎ বিম্ব তৈরি করে, অবতল লেন্স সবসময় অসৎ বিম্ব তৈরি করে, এবং অসৎ বিম্ব সবসময় সোজা হয়। তাহলে অসৎ মানে হচ্ছে ভার্চুয়াল, আর সোজা, তাহলে এই কম্বিনেশনটাই কিন্তু কারেক্ট আনসার। ক্লিয়ার? তাহলে কারো কিছু বলার থাকলে, কমেন্ট করার থাকলে করতে পারো। তাহলে আমরা ক্লাস আজকে এখানেই শেষ করব। ঠিক আছে, চলো, ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে পরে নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। এবং